এখন যে সংকটটি তৈরি হয়েছে পিআর নিয়ে, পিআর পদ্ধতি থাকবে কিনা আগামী নির্বাচনের, সেই বিষয়টি নিয়ে জামাতের এখানে দাবি দেওয়া আছে যে জামাত চাচ্ছে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি থাকুক, এমনকি তারা এও বলেছে যে অন্তত একবার পিআর থাকুক। তো এই জায়গায় তারা বলছে যে পিআর ছাড়া নির্বাচন হবে না। সুতরাং এখন দুটি দলই বড় রাজনৈতিক দল, বিএনপি সবচেয়ে বড় এবং তার পাশাপাশি এখন জামাত রাজপথের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা যদি সেই বিবেচনায়ও নেই তাহলে দেখা যাবে জামাত যদি বলে আগামী নির্বাচন হবে না, সেক্ষেত্রে আমরা জানি সরকারও তো জামাতের অনেক কাছে, সেক্ষেত্রে আসলে সমাধানটা কি হচ্ছে? দেখেন, পিআর, এই পিআরের সাথে কি আমরা কি পরিচিত? এই পিআরের নির্বাচন কি বাংলাদেশে হয়েছে? নেপালে যে বড় একটা অভ্যুত্থান হয়েছে, সরকারের পতন ঘটেছে, এই নেপালে কিন্তু এই পিআরের কারণে এক বছরে প্রায় কয়েকবার সরকার বদল হয়েছে। কারণ পিআর জিনিসটা এমনই যে জামাতের যারা নেতৃবৃন্দ আছে তার মধ্যে অনেকেই পিআর কি এটা ভালোভাবে কিন্তু বুঝে বলতে পারবে না। আর পিআর তো মানুষ চায় না, পিআর নিয়ে তো মানুষের লড়াই সংগ্রাম নাই, বক্তব্য নাই, কথা নাই। এদেশের মানুষ 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় ভূমিকা ছিল। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে এই হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের নেতাকর্মীর রাজপথে রক্ত দিয়ে এই বিজয়কে সুনিশ্চিত করেছে, পিআরের জন্য তো করে নাই। শেখ হাসিনার অবৈধ শাসন, শেখ হাসিনার গুম খুন নির্যাতন, শেখ হাসিনার অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার দখল, এই দখল করার সময় গত 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আজকে 3 কোটি যুবক আমাদের, যাদের বয়স তখন ছিল 17 বছর, তাদের বয়স আজকে 33 বছর, তারা তো ভোট দিতে পারে নাই। এরা কি বলছে যে আমরা পিআর চাই? এরা বলছে যে আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। এদেশের মানুষ একটি গ্রহণযোগ্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, পিআরের দিকে তাকিয়ে নাই। এখন তারা এটা কেন বলছে আমরা জানি না। আবার বলছে তারা পিআর ছাড়া নির্বাচন হতে দেবে না। তারা কি দেশটাকে আবার একটা খারাপ দিকে নিয়ে যেতে চায়? আমাদের প্রশ্ন, মানুষ জানতে চায় এই দেশটা কতবার খারাপ পরিস্থিতির মুখে পড়েছে, এবং ভবিষ্যতে যদি দেশটা খারাপ দিকে পড়ে তাহলে আমি মনে করি আজকে যারা অবান্তর কিছু দাবি করছেন, যারা দেশটাকে আবার পিছিয়ে দিতে চান, দেশটাকে যারা একটা খারাপ পর্যায়ে খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে চান, আমি মনে করি তাদের কোনো উদ্দেশ্য রয়েছে বলে আমার মনে হয়। একটা আশঙ্কা রয়েছে, কেননা আমরা জানি বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, টকশো উপস্থাপক জিল্লুর রহমান, তিনি বলছেন যে আমি নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না, বা নির্বাচন হবে এমনটা মনে হচ্ছে না আমার। পাশাপাশি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, তিনিও বলছেন যে নির্বাচন হবে কিনা শঙ্কা আছে। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া অনেকেই কিন্তু এ নিয়ে আশঙ্কা করছেন, এমনকি মূলধারার গণমাধ্যম যেগুলো রয়েছে সেখানেও আমরা কেউ কেউ মন্তব্য করছেন যে নির্বাচন নিয়ে একটা আশঙ্কা আছে। তাহলে সেই যে আশঙ্কা, অর্থাৎ 11 সরকার দেখেছি আমরা রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে আমি বলবো আসলে এরকম একটি 11 এসেছিল, এবং পরবর্তী আমরা দেখছি, তার আগেও আমরা দেখেছি যে এরকম সংকট এসছে। সেই ধারাবাহিকতায় আমরা যদি মনে নেই যে রাষ্ট্র যদি সেই দিকেই যায়, দেশ যদি সেই দিকেই যায়, তাহলে আমাদের তো পেছনে শিক্ষা নেওয়া আছে, তাহলে আবারও কেন আমরা সেই দিকে নিয়ে যাব? আমি মনে করি দেশে অবশ্যই একটি নির্বাচন করার পরিবেশ রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে 2026 সালের। তাই আমরা এটিকে একেবারে গুরুত্ব সহকারে নিচ্ছি। এখন বাংলাদেশ জামাত ইসলামী যদি বলে যে নির্বাচন হতে দেবে না, তাহলে বাংলাদেশে যদি নির্বাচন না হয়, আমি বিশ্বাস করি নির্বাচন হবে, তারপরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তার সকল দায়িত্ব জামাত ইসলামকে নিতে হবে। কারণ এদেশের মানুষ কিন্তু নির্বাচন চায়। এই তালভানা কথাবার্তা, এরকম মানে যে কথার কোনো অর্থ নাই, যে কথা মানুষ শুনতে চায় না, জনগণ শুনতে চায় না, সে কথা বলে আপনারা কেন সময় যাপন করছেন? আমি মনে করি যে নির্বাচনের একটা ভালো পরিবেশ এই দেশে রয়েছে। নির্বাচন কমিশন তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে জামাত ইসলাম সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের এই ধরনের কথাবার্তায় হয়তো মানুষের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নির্বাচন হবে কিনা। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দৃঢ়তার সহিত বলেছেন যে নির্বাচন হবে।